আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে একই দিনে 2 হামলা, মিশিগান সিনাগগ ও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের লড়াইয়ে নতুন মোড়, আবাসিক এলাকায় মার্কিন সেনা শনাক্তে নাগরিকদের আহ্বান জানালো ইরান। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে 60টি দেশের বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক তদন্ত শুরু করল যুক্তরাষ্ট্র। এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চাইল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। ভার্জিনিয়া ও মিশিগানে ঘটে যাওয়া 2টি পৃথক হামলার ঘটনায় দেশ জুড়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বন্দুক হামলা ও ট্রাক হামলার এসব ঘটনায় প্রাণহানি ও আহতের খবর মিলেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ধর্মীয় বিদ্বেষ ও সহিংসতা বাড়তে পারে, এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক উত্তেজনার আঁচ এখন আছড়ে পড়ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। সম্প্রতি ভার্জিনিয়া ও মিশিগানে ঘটে যাওয়া 2টি পৃথক হামলায় আতঙ্কিত পুরো দেশ। ভার্জিনিয়ার ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটিতে ঘটেছে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। হামলায় একজন নিহত এবং 2 জন আহত হয়েছেন। তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারী মোহাম্মদ জাল্লাহ অতীতে ইসলামিক স্টেটের সমর্থক হিসেবে সাজাপ্রাপ্ত ছিলেন। ক্লাসরুমে হামলা চালানোর সময় তিনি ধর্মীয় উস্কানিমূলক স্লোগান দেন। তবে আরপিওটিসি শিক্ষার্থীদের সাহসিকতায় হামলাকারী দ্রুত পরাস্ত ও নিহত হন। অন্যদিকে মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডে একটি ইহুদি সিনাগগ ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ে চালানো হয়েছে ট্রাক হামলা। আইমান গাজালি নামক এক ব্যক্তি গাড়ি নিয়ে সরাসরি ভবনের ভেতরে ঢুকে পড়েন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ধোঁয়ায় অন্তত 30 জন আইন প্রয়োগকারী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিজের পরিবারের সদস্যদের হারানোর শোক ও ক্ষোভ থেকেই তিনি এই টার্গেটেড হামলাটি চালান। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের পর থেকেই যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুঙ্গে। এফবিআই এর তথ্য অনুযায়ী 2024 সালের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের প্রায় 2/3 ছিল ইহুদি বিদ্বেষী। বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ই বাড়তি নিরাপত্তার সতর্কতার মধ্যে রয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই সহিংসতা ও ঘৃণা মোকাবেলায় এখন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন নীতি নির্ধারকরা। একদিকে আন্তর্জাতিক যুদ্ধ, অন্যদিকে অভ্যন্তরীণ এই সহিংসতা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। আইআরজিসি সাধারণ মানুষকে ব্যবহার করে মার্কিন সেনাদের অবস্থান শনাক্তের নতুন গোয়েন্দা যুদ্ধ শুরু করেছে। তারা বিভিন্ন আবাসিক হোটেল ও বাসাবাড়িতে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু বানানোর ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে এলাকাগুলোর রণক্ষেত্রে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাত এখন এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। এতদিন যুদ্ধ ছিল কেবল সামরিক ঘাঁটি কেন্দ্রিক, কিন্তু এখন সাধারণ মানুষ ও আবাসিক এলাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে এক জটিল গোয়েন্দা যুদ্ধ। ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা শাখা সম্প্রতি এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছে। তারা ওই অঞ্চলে অবস্থানরত সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন সেনাদের সুনির্দিষ্ট অবস্থান এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। আইআরজিসির দাবি, মার্কিন সেনারা এখন সামরিক ঘাঁটি ছেড়ে স্থানীয় হোটেল ও ব্যক্তিগত বাসাবাড়িতে আত্মগোপন করে আছে। তাদের মতে ওয়াশিংটন স্থানীয় আরব নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন সেনাদের শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পরিণত করা এখন সময়ের দাবি। তথ্য আদান প্রদানের জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেলও খুলে দিয়েছে তারা। শুধু তাই নয়, এই তথ্য সরবরাহকে একটি ইসলামী দায়িত্ব হিসেবেও আখ্যায়িত করেছে আইআরজিসি। তারা সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থানের আশপাশ থেকে দূরে থাকার সতর্কবার্তাও দিয়েছে।
গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হামলায় ইরান বিপর্যস্ত। এর পাল্টা জবাব হিসেবে ইরান এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করছে। এই কৌশল মধ্যপ্রাচ্যে অবস্থানরত লক্ষাধিক বিদেশি নাগরিক ও প্রবাসীদের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই অনিশ্চিত যে কোনো স্থান যে কোনো মুহূর্তে হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। অবৈধভাবে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর অভিযোগে এবার একযোগে 60টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে বাংলাদেশ, ভারত ও চীন সহ 16টি দেশের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেওয়া হলেও মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা বাড়িয়ে মোট 60টি দেশে পৌঁছে যায়। নতুন তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান, রাশিয়া, টার্কি, শ্রীলঙ্কা, সৌদি আরবিয়া এবং ইসরায়েলের মতো গুরুত্বপূর্ণ দেশ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশে জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করছে এবং অনেক সরকার তা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে 1974 সালের বাণিজ্য আইনের সেকশন 301 অফ দ্য ট্রেড অ্যাক্ট অফ 1974 অনুযায়ী তদন্ত শুরু করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের উপরে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে সম্প্রতি সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কিছু শুল্কনীতি বাতিল করার পরই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। পুরো দেশ যেন এক বিরল আবহাওয়ার কবলে পড়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে তৈরি হয়েছে তীব্র হিট ডোম, যার ফলে ফিনিক্স সহ বিভিন্ন শহরে মার্চের শুরুতেই তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাচ্ছে, যা গত 137 বছরে নজিরবিহীন। অন্যদিকে মেরু অঞ্চল থেকে ধেয়ে আসছে পোলার ভর্টেক্স। এর প্রভাবে মধ্যপশ্চিম ও পূর্ব উপকূলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। গ্রেট লেকস এলাকায় আসছে ভয়াবহ তুষার ঝড় ও একটি বম্ব সাইক্লোন, যা 3 থেকে 4 ফুট পর্যন্ত বরফ জমাতে পারে। একই সাথে হাওয়াই দ্বীপপুঞ্জে ভাসছে বায়ুমণ্ডলীয় নদীর প্রবল বৃষ্টিতে। বিজ্ঞানীদের মতে জেট স্ট্রিমের অস্বাভাবিক পথ চলাই এই দুর্যোগের মূল কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জেট স্ট্রিম এখন আগের চেয়ে অনেক বেশি আঁকাবাঁকা ও অস্থির হয়ে উঠেছে। ফলে একই সময়ে দেশের কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও হাড় কাঁপানো শীত দেখা যাচ্ছে। 20 মার্চ বসন্তের প্রথম দিন থেকে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে। ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক চালক এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। এই সুযোগে নতুন অফার দিয়েছে টেসলা। পেট্রোল চালিত গাড়ি ট্রেড ইন করে টেসলা কিনলে মিলবে 2000 মাইল পর্যন্ত ফ্রি সুপার চার্জিং সুবিধা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র এই অফারের জন্য গাড়ি বদলানোর সিদ্ধান্ত নেওয়ার আগে হিসেব করে দেখা জরুরি। ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই বেড়ে গেছে জ্বালানির দাম। এর ফলে অনেক আমেরিকান গাড়ি চালক এখন পেট্রোল চালিত গাড়ির বিকল্প হিসেবে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। এমন পরিস্থিতিতে নতুন এক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় টেসলা জানিয়েছে, যারা তাদের পেট্রোল চালিত গাড়ি ট্রেড ইন করে টেসলা কিনবেন তারা পাবেন 2000 মাইল পর্যন্ত ফ্রি সুপার চার্জিং সুবিধা। অর্থাৎ টেসলার দ্রুত চার্জিং নেটওয়ার্ক ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিনা খরচে গাড়ি চার্জ করা যাবে। বিশ্লেষকদের মতে এই অফারটি বিশেষ করে তাদের জন্য আকর্ষণীয় হতে পারে যারা আগে থেকেই বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবছিলেন। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্রে একজন গড় চালক বছরে প্রায় 12,000 মাইল গাড়ি চালান। সেই হিসেবে 2000 মাইল ফ্রি চার্জিং সুবিধা প্রায় 2 মাসের গাড়ি চালানোর সমান। উদাহরণ হিসেবে টেসলা মডেল 3 গাড়ির মাসিক চার্জিং খরচ গড়ে প্রায় $84। সেই হিসেবে 2 মাসের চার্জিং সুবিধার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় $169। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র এই অফারের জন্য গাড়ি বদলানোর সিদ্ধান্ত নেওয়া খুব লাভজনক নাও হতে পারে। অনেক ক্ষেত্রে নিজের পুরানো গাড়ি আলাদাভাবে বিক্রি করলে আরও বেশি অর্থ পাওয়া সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যেমন ক্যালিফোর্নিয়াতে প্রতি গ্যালন পেট্রোলের দাম $5-এরও বেশি। ফলে জ্বালানি খরচ থেকে বাঁচতে অনেক চালক এখন বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞদের মতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করলে জ্বালানি খরচ কমে এবং রক্ষণাবেক্ষণও তুলনামূলক সহজ হয়। তবে চার্জিং অবকাঠামো এবং দীর্ঘ চার্জিং সময় এখনও অনেক চালকের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
মিশিগানের মেট্রো ডেট্রয়েটের স্কুলগুলোতে ঈদের ছুটি অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজিত হয়েছে এক কমিউনিটি ইফতার। এতে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নিয়ে পাবলিক স্কুলগুলোর ক্যালেন্ডারে ঈদের ছুটি যোগ করার দাবি জানান। এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন মিশিগানের সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াশ এবং বর্তমান স্টেট রিপ্রেজেন্টেটিভ টোনিয়া মায়ার্স ফিলিপস। বিস্তারিত ফৌজিয়া হকের রিপোর্টে। শিক্ষায় সমতা ও প্রতিনিধিত্বের দাবিকে সামনে রেখে মিশিগানের মেট্রো ডেট্রয়েট অনুষ্ঠিত হয়েছে একটি কমিউনিটি ইফতার অনুষ্ঠান। গত শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরা পাবলিক স্কুলগুলোর ক্যালেন্ডারে ঈদের ছুটি অন্তর্ভুক্ত করার দাবি জানান। এডুকেশন জাস্টিস বিষয়কে সামনে রেখে এই ইফতারের আয়োজন করে নাজি চৌধুরীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেড ইন বাংলা টাউন। আলোচনায় বক্তারা বলেন, ডেট্রয়েটের স্কুল ক্যালেন্ডারে ঈদের ছুটি অন্তর্ভুক্ত করা হলে মুসলিম শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি আরও শক্তিশালী হবে। এ সময় সাম্প্রতিক সময়ে আইস আতঙ্ক নিয়েও কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশিগানের স্টেট রিপ্রেজেন্টেটিভ টোনিয়া মায়ার্স ফিলিপস এবং সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াশ। That the youth built a program where they brought their classmates, Muslim, non-Muslim, together to have an iftar, to talk about the things that matter to them, making sure that their schools are protected, whether it's from ICE, from gun violence, making sure that we're funding the schools properly here in Detroit. This was an incredible program, and I'm so inspired by the young kids downstairs that have built this really awesome. ইফতার অনুষ্ঠানে মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের অফিসিয়াল প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থী প্যানেলে অংশ নেয় ক্যাস টিচ হাই স্কুল এর শিক্ষার্থীরা। তারা MI স্টুডেন্ট ড্রিম নামের একটি গ্রুপের সদস্য হিসেবে শিক্ষায় সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। Naji, and I'm made in Bangatown, and the reason for this entire iftar, well, I didn't do it on my own. I did it with the help of all the Detroit Public School students and the organizers from 482 Forward, Menace Media, the Creative Union, the MI Student Dream. We have a simple goal: get Eid on the Detroit Public Schools calendar and close school for all of our students and the staff. Eid is a very important holiday for us. It's as important as Christmas, right? And we're just looking for equity. It's the same way that you have the school closed for these holidays, it should be closed for ours. Inshallah, after this event, Detroit Public Schools will close their schools on Eid. Our state representatives and leaders here, they want to hear what's going on with their district, right? And right now, their constituents are saying we need Eid off on the Detroit Public Schools calendar. And the team reached out to many people. Abe Ayash was here. Tanya Phillips was here. We invited Rashida Tlaib. Unfortunately, she couldn't make it, but she sends her regards. They have the same goal as us. We want the Detroit students, their voices heard and some action taken so that there's justice in education for them and there's equity here for all of us. জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে তেল আমদানির বিশেষ অনুমতি বা ওয়েভার চেয়েছে বাংলাদেশ। ভারতের মতো এই সমান সুবিধা পাওয়ার লক্ষ্যে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বিশ্ববাজারে অস্থিরতার মাঝে জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। এখন মার্কিন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ও জ্বালানি খাতে বড় স্বস্তি ফিরতে পারে। বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতার মাঝে নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক সাহসী পথে হাঁটছে বাংলাদেশ। রাশিয়া থেকে তেল আমদানির জন্য এবার যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় বা ওয়েভার চেয়েছে বাংলাদেশ সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। মন্ত্রী জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক সংকটে দেশের জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভারতের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঊর্ধ্বমূল্য ও সরবরাহের অনিশ্চয়তায় অনেক দেশই নতুন কৌশল অবলম্বন করছে। সেই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা রক্ষা ও অর্থনীতিকে সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি ওয়াশিংটনে পাঠানোর আশ্বাস দিয়েছেন। জ্বালানির পাশাপাশি দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে। কোনো নির্দিষ্ট বাণিজ্য চুক্তি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ যে কোনো অর্থনৈতিক সহযোগিতার পথ খোলা রেখেছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের স্বস্তি বয়ে আনতে পারে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা। জ্বালানি কূটনীতির এই জটিল সমীকরণে বাংলাদেশ কতটা সফল হয় সেটাই এখন দেখার বিষয়। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।